ভূতের পাঁচালীর দ্বিতীয় প্রযোজনা এবং সম্মোহনী অরিজিনালসের নতুন নিবেদন নিশিথিনী। শুরু হচ্ছে আজকের গল্প নিশিথিনী। 14ই নভেম্বর 2019। গত রাতে ঘটে যাওয়া পরপর এতগুলো অপ্রত্যাশিত ঘটনা আমাদের 3 বন্ধুর জীবন সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। মানুষের মরণকালে ভীমরতি ধরে শুনেছি, কিন্তু তার স্বচক্ষে দেখে ও অনুভব করে এ জীবনের মতো অ্যাডভেঞ্চার করার শখ আমার মিটে গেছে। অবিশ্বাস্য বা নেহাতি বুঝরুকি বলে দাবি করলে আগামী বছর 13ই নভেম্বর উক্ত স্থানে গিয়ে নিজেই যাচাই করে নিতে পারেন। তবে তার পরিণতির জন্য কোনোভাবেই আমি বা আমার 2 বন্ধু দায়ী থাকব না। গোড়া থেকেই তবে বলি পুরো ঘটনাটা। 11ই নভেম্বর সাল 2019। আমরা 3 অন্তরঙ্গ বন্ধু তরুণ, শ্যামল এবং আমি বহুদিনের করা প্ল্যান মাফিক বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাত 9:30টায় দার্জিলিং মেল ধরতে হবে। 9টা বাজার কিছুক্ষণ আগেই শিয়ালদা স্টেশনে জনআহারের সামনে পৌঁছে যাই। আমি পৌঁছেছি সবার শেষে। দূর থেকেই দেখতে পাই তরুণ ও শ্যামল দাঁড়িয়ে আছে, মুখে একগাল হাসি দুজনেরই। তরুণের পিঠে একটা লাল রঙের রাকস্যাক আর শ্যামলের পিঠে ছাই রঙের ট্রাভেলার। তরুণের ছবি তোলার বড় শখ, তাই স্বভাবতই গলায় একটা ডিএসএলআর ঝোলানো রয়েছে। দুজনেই আমাকে দেখে হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করলো। কাছে যেতেই শ্যামল তার পকেট থেকে একটা রংচঙে কাগজে মোড়া চিউইংগাম হাতে দিয়ে বলল, কি হে, শরীরের ভেতর কেমন একটা উচ্ছ্বাস বোধ হচ্ছে না? তোর তো আবার খাই খাই বাতিক। মহাশয়, আপনার জন্য পনির টিক্কা বানিয়ে এনেছি। বলে হো হো করে হেসে উঠল। হ্যাঁ, আমি একটু ভোজন রসিক বটে, কিন্তু শ্যামলটা একটু বেশি লেকপুল করে। শ্যামল ছেলেটা বড্ড ঠাট্টা, ইয়ার্কি, মজা, হই হুল্লোড় নিয়ে থাকতে ভালোবাসে। বেশ খোশ মেজাজি এবং সর্বদা মুখে একগাল হাসি। অথচ তরুণ একটু শান্ত গোছের। তবে আমরা 3 জন একসাথে হয়েছি কি ব্যাস, আর কথাই নেই। সমগ্র পৃথিবী ভেঙে পড়ার উপক্রম। কি না করেছি স্কুল জীবনে। ক্লাসে শেয়ালের ডাক থেকে টিউশন কাটিয়ে ফুটবল, সবই করেছি। তরুণ 9:15 নাগাদ তাগাদা দিয়ে ট্রেনে ওঠার জন্য পা বাড়াতে বলল, নইলে নানা রকম চিপস, চকলেট আর বিস্কুট কিনতে কিনতে হয়তো ট্রেনটাই মিস করতাম। গন্তব্য প্রথমে এনজেপি, সেখান থেকে গাড়ি বুক করে সোজা সিলারিগাঁও। সেখানে 1 রাত থেকে আমাদের আবার গাড়ি বুক করে যেতে হবে রোলেপ, সেখানেই 2 রাত থাকা। তারপর জুলুক এবং মূলত ইস্ট সিকিমটা সম্পূর্ণ হজম করার প্ল্যান আমাদের। ট্রেনে উঠে সিট নাম্বারটা খুঁজে 3 বন্ধু লাগেজ গুছিয়ে তাস নিয়ে শটান বসে পড়লাম। তরুণ কাজ করে একটা আইটি ফার্মে, ভালোই মাইনে পায়। শ্যামল ক্যালকাটা ইউনিভার্সিটির কেমিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর আমি কলকাতার একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক। ছাত্র পিটিয়ে যতটা রোজগার হয় তার বেশিরভাগটাই চলে যায় সংসারের লোন চোকাতে। নিজের জন্য অল্প অল্প করে জমিয়ে তবে এই বহু প্রতীক্ষিত ব্যাচেলার ট্রিপে আসা। ও হ্যাঁ, মজার ব্যাপার হলো আমরা 3 জনই কিন্তু এখনো অবিবাহিত। তবে শ্যামল সিকিম থেকে ফিরে সোজা মালা হাতে প্রস্থান করবে বিয়ের পিড়িতে, এরকমই প্ল্যান আর কি। ট্রেনের ঝাঁকুনিতে ভালো ঘুম আসে না, তবে শ্যামলের আনা পনির টিক্কা তৃপ্তি ভরে খেয়ে রীতিমতো ঢেকুর তুলেই একেবারে ওপরের বাঙ্কে উঠে শুয়ে চোখ বন্ধ করলাম। পরদিন 12ই নভেম্বর।
ভোর 6:30 নাগাদ তরুণ জাগিয়ে দিল। বাবা, কুম্ভকর্ণ, ওঠো বাবা। এবার তো কলকাতা ফিরেই তোর ঘুম ভাঙবে দেখছি। কোথায় একটু মানে ব্রেকফাস্টের ব্যাপারটা দেখবি তা না। ওঠ ওঠ। কুম্ভকর্ণ কিনা জানি না, তবে ঠান্ডা ওয়েদার আর পনির টিক্কা বেশ কাজ দিয়েছে। এনজেপি নেমে ব্রেকফাস্ট করে আন্দাজ ওই 7:30 নাগাদ গাড়ি বুক করে বেরোলাম সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। পাহাড়ে আসা তা প্রায় বছর 8 পর। তখন গেছিলাম দার্জিলিং মা বাবার সাথে। এখন অনেকটাই চেঞ্জ হয়েছে পাহাড়ি রাস্তাঘাট। সাপের মতো এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে রাস্তাগুলো। গাড়ির মধ্যেই তরুণ তার নতুন কেনা ফিটবিটে দেখে নিল টেম্পারেচার দেখাচ্ছে 6 ডিগ্রি। অগত্যা আমাদের সবাইকেই আরও একটা সোয়েটার গায়ে চাপাতে হলো। রোগা ছিপছিপে শ্যামলকেও জ্যাকেট সোয়েটারের অবিচ্ছেদ্য বাঁধনের মধ্যে যথেষ্টই মোটা লাগছে। আকাশ অপরিষ্কার থাকায় কাঞ্চন দর্শন হলো না রাস্তায়, তবে খাদের একেবারে নিচে বয়ে যাওয়া তিস্তার অপূর্ব কিছু ছবি খচখচ করে ক্যামেরাবন্দি করে নিল তরুণ। মাঝে দু একবার নিজের মনেই বলে উঠল, ওয়ান্ডারফুল। তিস্তার কুলুকুলু শব্দেই বোধহয় অজান্তেই আনমনা হয়ে কোনো একটা গানের সুর গুনগুন করতে লাগলাম। সিলারিগাঁও কালিম্পং থেকে বেশ কিছুটা ওপরে। আমরা পৌঁছলাম দুপুর নাগাদ। হোমস্টে বুক করাই ছিল আগে থেকে। শ্যামল আগে থেকেই সব ঠিক করে রেখেছে। গাড়ি থেকে লাগেজ নামাতে নামাতে বুঝতে পারি ঠান্ডাটা এখানে একটু বেশি। উচ্চতার কারণে এরকমটা হয়েই থাকে। দুপুরের খাওয়া সেরে আমরা বিশ্রাম নিতে যাব, তখনই হোমস্টের মালিক এসে বলল, साहब, आप लोग रात को खाने में क्या लेंगे? मुर्गा चलेगा? শ্যামল ভাঙা ভাঙা হিন্দিতে বলে উঠল, আরে চলেগা মানে উসেন বোল্টের মতো দৌড়েগা। মালিক চলে যাচ্ছিল। তরুণ হঠাৎই জিজ্ঞেস করে উঠল, अच्छा भाई साहब, यहाँ पर कोई अच्छा सा व्यू पॉइंट मिलेगा जहाँ से कंचनजंगा की अच्छा सा व्यू मिल सके? মালিক বলল, जी साहब, पास ही में रामीते व्यू पॉइंट है। वहाँ से बहुत अच्छा व्यू मिलता है, घूम के आइए। लेकिन साहब, शाम होने से पहले ही लौट जाइएगा। ज़रा सा वहाँ का रास्ता ठीक नहीं है, उतरने के समय तकलीफ़ हो सकती है, इसीलिए अंधेरा होने से पहले ही लौट जाइएगा साहब। রাস্তা কিছুটা খারাপ বটে, কিন্তু আলো থাকলে সমস্যা খুব একটা হওয়ার কথা নয়। তবু আমরা 3 সেলের একটা টর্চ, ডিএসএলআর এবং ট্রাইপড সঙ্গে নিয়ে রওনা দিলাম র্যামিটের উদ্দেশ্যে। চড়াই আছে অনেকটা রাস্তা। পৌঁছতে লাগলো প্রায় 1 ঘন্টা। সারা দিনের ধকল, তারপরেই চড়াই, সব মিলিয়ে শরীর ছেড়ে দেওয়ার উপক্রম। কিন্তু অদ্ভুতভাবে র্যামিটে পৌঁছেই কোথা থেকে যে এত আনন্দ ও উদ্যম রপ্তানি হলো ঠিক আন্দাজ করতে পারি না। অপূর্ব সুন্দর সামনের দৃশ্য। র্যামিটের একদম শেষ প্রান্তে পৌঁছলাম আমরা। সেখান থেকে শটা নেমে গেছে পাহাড়, খাদ। পড়লে একেবারে শিয়ালদার বদলে স্বর্গের টিকিট কাটতে হবে। সামনে দুটো বড় বড় পাহাড় মাথা উঁচিয়ে সগৌরভে তার অস্বাভাবিক সৌন্দর্যের বিস্ফোরণ ঘটিয়েছে। সঙ্গে আকাশে নানা রঙের খেলা, লাল, হলদে, কমলা, বেগুনি, কত রং। কেউ যেন ইচ্ছে করেই রঙের প্যালেট উল্টে দিয়েছে আকাশে। হঠাৎই ডান দিকে চাইতেই চোখ যেন স্থির হয়ে গেল। মেঘ কাটিয়ে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘার একটি শৃঙ্গ। আমার বিশ্বাস এ দৃশ্য স্বয়ং বিভূতিভূষণ এসেও বর্ণনা করতে পারবেন না নিজের লেখায়। এক কথায় চোখে ধাঁধা লেগে যাওয়ার উপক্রম।
হঠাৎই বাস্তবে ফিরে এসে দেখি তরুণ ট্রাইপড খাটিয়ে ডিএসএলআর ইয়াব বড় একটা লেন্স লাগিয়ে আপন মনে ছবি তুলে চলেছে, আর আমাদের চঞ্চল শ্যামল কোনো এক মায়াজালেই মুখ প্রায় হাঁ করে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখে চলেছে। এরকম মুগ্ধ করা একটি দৃশ্য ছেড়ে আমরা কেউই আসতে চাইছিলাম না, কিন্তু আলো কমে আসার উপক্রম হতেই চটপট নেমে আসার জন্য পা বাড়াই। আলোকিত ঘরে হুট করে সুইচ নেভালে যেভাবে অন্ধকার নেমে আসে, তেমনি হঠাৎই যেন আলো দপ করে কমে গেল। আবছা আলোয় টর্চ জ্বালাতে বাধ্য হই আমরা। অনেকটাই নেমে এসছি। একটা রোমহর্ষক অভিজ্ঞতা হলো। ভাবতে ভাবতে আড্ডা দিতে দিতে টর্চের জোরালো আলো হঠাৎই রাস্তার সামনে একটা কুকুরের ওপর পড়ল। তৎক্ষণাৎ কুকুরটা তারস্বরে ঘিউ ঘিউ করে ডেকে উঠল। পাহাড়ি কুকুর, লোমশ শরীর, আয়তনেও শহরের কুকুরের থেকে অল্প বড়। আমাদের রাস্তা আটকে উল্টো দিকে মুখ করে কার উদ্দেশ্যে যেন একটানা চিৎকার করেই চলেছে। টর্চ দিয়ে সামনেটা পুরোটাই চেক করলো তরুণ, কিন্তু আমরা কাউকেই দেখতে পেলাম না। মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে রইলাম। কাকে দেখে চেঁচাচ্ছে বলতো? সামনে তো দেখতে পাচ্ছি না কাউকে, বলল তরুণ। উত্তরে শ্যামল চাপা গলায় বলল, আস্তে, ভূত আছে বোধ হয়। একবার পাগে পাই বাবাজিকে, অনেক দিনের দেখা সাক্ষাৎ করার শখ। দেখতে পেলেই আমাদের হোমস্টেতে সঙ্গে করে নিয়ে গিয়ে বন মুরগির রোস্ট খাওয়াবো, রাতে বসে আড্ডাও দেব। কি বলিস? কথা শেষ করেই খিক খিক করে হেসে উঠল শ্যামল। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল তো। এই অন্ধকারে আবার ভূতটুতকে সাথে নিয়ে নাকি সেই হোমস্টেতে বসে মজলিস করবে। আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, এলেন আমার বীর পুরুষ কত, হ্যাঁ, ভূতকে সাথে নি। কথা শেষ হওয়ার আগেই একটি মহিলার তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো ঠিক সামনে থেকেই, যেন ভীষণ ভয় পেয়ে কাঁদছে। কুকুরটাকে পরোয়া না করেই এবার তিনজনেই এগিয়ে গেলাম আমরা। কি জানি কেউ বিপদে পড়ল নাকি। সামনে অনেকটা এগিয়ে গিয়েও দেখতে পেলাম না কিছুই। ততক্ষণে কুকুরটাও আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। আমাদের সাথে সাথে নিজের মনে ঘুরপাক খেতে খেতে হোমস্টেতেই এসে পৌঁছালো। সন্ধ্যের জলখাবারে পাহাড়ি স্পেশাল মোমো দেখে মহিলার চিৎকার টিৎকার সব ভুলে গিয়ে গপ গপ করে কয়েকটা মোমো মুখে পুরে দিলাম। খাওয়া শেষ হলে লক্ষ্য করলাম তরুণ চিন্তিত মুখে মোমোর প্লেট হাতে বসে আছে, খাচ্ছে না। জিজ্ঞেস করায় বলল, রাতের খাওয়াটা হোক, মালিকের সাথে একটু এই নিয়ে ডিসকাস করা দরকার, বুঝলি? খুব সাধারণ ব্যাপার বলে মনে হলো না। একজনের শোনার ভুল হতেই পারে, কিন্তু তিনজনেই তো শুনেছি। ঘাঁটিয়ে দেখতে হচ্ছে ব্যাপারটা। সত্যি বলতে চিন্তা যে আমার একেবারেই হচ্ছে না সেটা বলবো না, কিন্তু এদিকে শ্যামলের ছটফটানির সাথে সাথে পাল্লা দিয়ে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। সন্ধেটা কেটে গেল আড্ডা গান বাজনা করেই। শুধু তরুণকে পাওয়া গেল না স্বাভাবিক ছন্দে। ব্যাপারটা গোলমেলে তো বটেই। রাতে এলো চিকেন রোস্টের সঙ্গে রুটি আর উড়াতকা ডাল। খাওয়া দাওয়া শেষ করে গরম জলে হাত ধুয়ে রুমের উদ্দেশ্যে পিছন ঘুরতেই শিরদাঁড়া সোজা হয়ে গেল। বুঝতে পারলাম আপনা থেকেই সব কটা ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠেছে। আমার ঠিক সামনে হোমস্টের উঠোনে যেন একটা মানুষ উপুর হয়ে শুয়ে আছে মাটিতে। আবছা আলোয় স্পষ্টভাবে মুখ বোঝা যাচ্ছে না। এমনিতেই একটা ঠান্ডা কনকনে হাওয়া, তার ওপর আলো খুবই কম। সব মিলিয়ে যে কেউ এরম দৃশ্য দেখে আঁতকে উঠবে। আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। সন্তর্পণে কাছে এগোতে লাগলাম। নিজের মনেই বলে উঠলাম, জায়গাটা বড্ড কেমন যেন। ইনি কে? কেউ কি অযথা ভয় দেখানোর চেষ্টা করছে নাকি? দু পা বাড়িয়েছি,
হঠাৎই মরুভূমির মরীচিকার মতো উধাও হয়ে গেল মানুষটা। জেগে জেগে স্বপ্ন দেখব, এতটা কল্পনাপ্রবণ তো আমি কখনোই ছিলাম না। ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে টর্চটা জ্বালাতে যাব, ঠিক তখনই কাঁধে হাত পড়ল একজনের। চমকে উঠলাম, ঘুরে দেখি তরুণ, মুখে আঙুল দিয়ে ইশারা করে বলছে, আস্তে, ভুল দেখিসনি, আমিও দেখেছি দূর থেকে। চল, দেরি না করে মালিকের সাথে কথা বলি, কখন যে কি থেকে কি হয়ে যায়। ইতিমধ্যে শ্যামলকে দেখা গেল, চিকেনের হাড়ের ভেতরে চব্বচস্য আপন মনে খেয়ে চলেছে। আমাদের আড়াল থেকে দেখতে পেয়ে বলল, হয়ে গেছে, দাঁড়া, হাতটা ধুয়ে আসি, কথা আছে। হঠাৎ যেন ওকে একটু সিরিয়াস মনে হচ্ছে। হাত ধুয়ে যখন রুমের কাছে এলো, দেখি সাথে মালিককেও নিয়ে এসেছে। মালিক কিছুই বুঝতে না পেরে বলল, क्या हुआ साहब लोग? खाना अच्छा नहीं था क्या? শ্যামল তাকে থামিয়ে দিয়ে বলল, अरे आप अंदर तो आइए, थोड़ा बात था आपके साथ। রাত আন্দাজ ওই 11টা ছুঁই ছুঁই। অত্যাধিক নিস্তব্ধতার মধ্যে শুধু শো শো করে বয়ে চলা ঠান্ডা বাতাসের আওয়াজ কানে আসছে। বিকেলের মহিলাটির চিৎকার থেকে শুরু করে উঠোনে উপুর হয়ে পড়ে থাকা মানুষটার কথা সবটাই বললাম মালিককে। সব কিছু শুনে মালিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, समझ सकता हूँ साहब, 2 साल पहले की बात है, शायद 13 नवंबर की रात थी। यहाँ होमस्टे पर रहते हुए सभी लोगों को ये मालूम है। आप ही लोगों की तरह एक बंगाली कपिल घूमने आए थे इधर, यही इस बाजू वाले कमरे में ठहरे थे। तो वो लोग दोपहर के बीच रामीते घूमने के लिए निकले, लेकिन आने में शाम हो गई। और आप लोग तो देख ही चुके होंगे कि सूरज डूबने के बाद वो रास्ता काफी अंधेरा हो जाता है। टॉर्च भी था शायद उन लोगों के पास, पर लौटने के वक्त वो मेम साहब लड़खड़ा कर उस खाई में गिर गई। बहुत जोर से चीखी थी, आसपास कोई भी नहीं था। उनकी हस्बैंड फिर वहां से लौटकर हमारे पास आए और बहुत रोए थे, बोल रहे थे कि कितना प्यार करते हैं अपनी बीवी से। ये सब कुछ कैसे हो गया समझ नहीं पाए थे हम। मैंने उनको बहुत तसल्ली भी दी। फिर रात में खाना खाने के बाद रूम जाने से पहले छत पे सिगरेट पीने के लिए गए थे। कुछ समय के बाद हमने जोर से एक चीख सुनी। दौड़कर बाहर आया तो ठीक इसी जगह पे आपने जहां उस आदमी को लेटे हुए देखा, वहां पर उल्टा होकर गिरे हुए थे। सर पूरा बिखरा हुआ था। कैसे गिर गए वो तो नहीं पता चला, लेकिन बाद में पुलिस आई। तब से सभी टूरिस्ट लोगों को रामीते वापस लौटने से पहले वो चीख आज भी सुनाई देती है। और कभी कभी वो साहब भी वहां जमीन पर लेटे हुए दिखाई देते थे। शायद उनको आत्मा को अभी भी शांति नहीं मिली। কিছুক্ষণ নিস্তব্ধ আমাদের ঘর, কেরোসিনের বাতি জ্বলছে। এখানে বৈদ্যুতিক বাতি আসেনি এখনো। অনুভব করলাম বিন্দু বিন্দু ঘামে আমার কপাল ভিজে গেছে ওই কনকনে শীতেও। শ্যামল নিস্তব্ধতা কাটিয়ে মালিকের উদ্দেশ্যে বলে উঠল, आपके पास एक मोमबत्ती और एक पेपर होगा? আমি আর তরুণ খানিক মুখ চাওয়াচাওয়ি করলাম। মালিক বলল, हाँ साहब, होगा तो जरूर। বলে নিজের ঘর থেকে একটা সাদা কাগজ ও একটা মোমবাতি দিয়ে গেল। শ্যামল শুরু করলো, এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম তখনই। এই চান্স আর পাবো না, বুঝলি? এই অ্যাটমসফিয়ার, এই অন্ধকার, আবার এই কিছুক্ষণের মধ্যেই সেই 13ই নভেম্বর, একদম পারফেক্ট ফর আ প্ল্যানচেট। প্ল্যানচেট? মাথাটা ঠিক আছে? বেকার ইয়ার কি মানিস না। কে কোথায় খাদে পড়ে গেছে তাতে আমাদের কি? আরে সব এই বুঝরু কি প্ল্যানচেট ফ্ল্যানচেট এসব পড়িস না, ওসব রাখ।
হুর, তাস খেলাটাও পণ্ড হলো, এবার আবার ঘুমটাও পণ্ড হতে বসেছে। আমি বললাম। শ্যামল উত্তেজিত হয়ে বলল, আরে শোন শোন, কুকুরদের একটা অতিপ্রাকৃতিক শক্তি থাকে। ওরা একটোপ্লাজমের অস্তিত্ব দেখতে পায়, যা মানুষের পক্ষে এখনো পর্যন্ত দেখা সম্ভব হয়ে ওঠেনি। একটোপ্লাজম ইজ দ্য কেমিক্যাল টার্ম ফর সুপারন্যাচারাল আইডেন্টিটি। আরে রাখ তো তোর একটোপ্লাজম। আমি প্রায় চেঁচিয়ে ধমকের সুরেই বললাম। তরুণকে চুপ করে ভাবতে দেখে বললাম, তুই আবার কি ভাবছিস? আরে শ্যামলকে বোঝা, ও পাগল হয়ে। না রে, শ্যামল ঠিকই বলেছে। এই অ্যাডভেঞ্চার জীবনে একবারই আসবে। আমি বলছি শোন, কিচ্ছু হবে না। আর তোর ভুজরুকি মনে হচ্ছে? দেখাই যাক না কতটা ভুজরুকি। প্রায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল তরুণ। জেদ চেপে গেল। যে ছেলে স্কুলে অঙ্ক পড়ায়, লজিক্যাল থিঙ্কিং শেখায়, সে কেন অযথা এইসব অবাস্তব প্ল্যানচেটে বিশ্বাস করবে? কোথাও যেন একটা আঁতে ঘা লাগবার মতো উপক্রম হলো। উত্তরে শুধু বললাম, ওকে, কিন্তু যদি প্রমাণ করতে পারিস সত্যি বুজরুকি নয়, আমি অঙ্ক পড়ানো ছেড়ে দেব। শুনেছিলাম আত্মা নামায় প্ল্যানচেটে মোমবাতি, পেন, পেপার এসব লাগে। পেন আমিই দিলাম। সত্যি বলতে অ্যাডভেঞ্চারের ফিল আসছিল বই কি। বিজ্ঞান মনস্ক মানুষ হলেও চারিদিকের থমথমে আবহাওয়া যেন অশরীরীর অস্তিত্বের আভাস দিচ্ছিল আমাকে। ঠিক হলো মহিলাকেই ডাকা হবে। তার কিভাবে মৃত্যু, তার স্বামীর কিভাবে মৃত্যু, সব প্রশ্নই ঠিক করা হলো। পেপারের মাঝে ছিদ্র করে পেনটা তাতে ঢুকিয়ে এক অভিনব কায়দায় শ্যামল দাঁড় করালো সেটা। পাশেই মোমবাতি জ্বালানো। জানলা দরজা বন্ধ করে গোল হয়ে বিছানায় বসে হাতে হাত রেখে শুরু হলো অশরীরী নামানোর খেলা। চোখ বন্ধ করে তিনজনেই একাগ্র চিত্তে বসে আছি। শ্যামল শুধু অনর্গল বলে চলেছে, তাহলে আমাদের ডাকে সাড়া দিন, আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যদি থাকেন, আমাদের ডাকে সাড়া দিন, আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যদি থাকেন, আমাদের ডাকে সাড়া দিন, আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি কথা যদি মতো থাকেন, আমি এক মহিলার তাহলে প্রতিচ্ছবি আমাদের ডাকে মাথায় সাড়া আঁকতে দিন, থাকলাম। আমরা কিছু যাকে প্রশ্ন চোখে করতে চাই দেখিনি আপনাকে। আজ অব্দি, তাকে আপনি ভাবতে যদি হবে। থাকেন, এ বড় কঠিন আমাদের কাজ। ডাকে সাড়া দিন, আমরা কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি যদি থাকেন, আমাদের ডাকে সাড়া দিন, আমরা কিছু প্রশ্ন। কতক্ষণ আন্দাজ নেই। সবার একাগ্রতাকে এক নিমেষে ভেঙে দিয়ে জানলার এক পাট খুলে গেল দমকা হাওয়ায়। আর সেই হাওয়ায় জ্বলন্ত মোমের শিখাটা অল্প একটু কেঁপে উঠেই দপ করে নিভে গেল। চোখ খুলে দেখি গাঢ় অন্ধকার চারিপাশে। কারোরই মুখ দেখতে পাওয়া দুষ্কর। শরীরে যত শক্তি আছে সবটাই প্রয়োগ করে আমি শ্যামল আর তরুণের ঠান্ডা দুটো হাত আরো জোরে চেপে ধরলাম। এই ঠান্ডায় যেন হালকা উষ্ণতা মেশানো একটু বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ল। দূরে সঙ্গে সঙ্গে শোনা গেল কোনো এক কুকুরের তীক্ষ্ণ কান্নার আওয়াজ। হঠাৎই তীক্ষ্ণ হয়ে উঠল আমার ষষ্ঠ ইন্দ্রিয়। শ্যামলের বুলি আওড়ানো বন্ধ হয়েছে। একটা মিষ্টি গন্ধ যেন আশেপাশে ছড়িয়ে দিয়েছে কেউ। হঠাৎই তরুণ যেন আমার হাতটা আরো জোরে চেপে ধরল। তার মধ্যে যেন কোনো এক পাশবিক শক্তির সঞ্চার হয়েছে। আপনি এসছেন? বলল শ্যামল। প্রথমে একটা গুঙানির শব্দ হলো। হ্যাঁ, তরুণই তো। মনে পড়ে গেল কোথায় যেন পড়েছি মিডিয়ামের কথা। আন্দাজ করছিলাম হয়তো তরুণী মিডিয়াম, কিন্তু মন এসবকে বারবার বুজরুকি বলে আখ্যা দিচ্ছিল। তরুণীর মুখ থেকেই বোধহয় একটি মেয়ের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার অস্পষ্ট আওয়াজ পেতে শুরু করি। বুকের ভেতর যেন রক্ত হিম হয়ে গেল। ঘামে শরীরটা ভিজে যেতে লাগলো। সমস্ত শরীরে যেন রক্ত প্রবাহ থেমে গেছে। শ্যামল প্রশ্ন করল, আপনার আত্মার শান্তি কামনা করি,
কিন্তু আপনার মৃত্যু কি খাট থেকে পড়ে? ও যে আমার গর্ভবতী হওয়ার খবরটা নিতে পারেনি। কত খুশি হয়ে জানিয়েছিলাম, সহ্য হলো না। রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে টেলে ফেলে দিল ওই কাঁধে। কিন্তু সেদিনই তো আপনার স্বামীকে রাত্রিবেলা। বেশ করেছি, উচিত শিক্ষা দিয়েছি। নাকা কান্না কেঁদে লোককে বলবো জানো, সিগারেট খেতে যখন ছাদে উঠেছিল ঘাটটা মোটকে ছুঁড়ে ফেলে দিয়ে নিচে। আমার পেটের সন্তানের কথা যে ভাবেনি তার জীবনে কোনো দাম নেই আমার কাছে। মাটিতে যখন দেহটা পড়েছিল মুন্ডুটা ঘুরে গেছিল, দেখে নিশ্চয়ই শান্তি পেয়েছিল আমার পেটের সন্তান। শ্যামলকে কথা বলতে না দিয়েই আমি বলে উঠলাম, অনেক হয়েছে, আর কত বুজরুকি দেখাবেন? ভেলকি হচ্ছে, বুঝছে যে ভয় দেখানো। কে আপনি? নাম বলুন। শ্যামল, এই বাতিটা জ্বালাতো। আমি করিস না, হাত ছাড়িস হাত না, দুটো ছাড়াতে গিয়ে দেখি অসম্ভব সেই হাত ছাড়ানো, করিস না। যেন অদৃশ্য কোনো চুম্বকের আকর্ষণে আমার হাতটা তরুণের হাতের সাথে লেগে রয়েছে। ছাড়িস না। বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। শ্যামল বাধা দিতে গিয়েও পারল না। শ্যামলের হাতটা ছাড়িয়ে নিতেই এক ঝটকায় যেন ঘরের কোণে ছুঁড়ে ফেললো আমাকে। প্রায় 15 ফুট দূরে ছিটকে গিয়ে পড়লাম। দেওয়ালে সজোরে বাড়ি খেলো মাথাটা। চারিদিক যেন তোলপাড় হতে শুরু করলো ঘরের ভেতর। আর সেই নারীর চিৎকার করে কান্নার আওয়াজে চারিদিক মুখরিত হয়ে উঠল। বেলকি, বেলকি দেখবি, বেলকি, বেলকি দেখবি, বেলকি দেখবি। কতক্ষণ এমন চলেছে তার আন্দাজ নেই। যখন চোখ খুললাম তখন ঘরের বাতি জ্বলছে টিমটিম করে। ফ্যাকাশে মুখ করে শ্যামল বিছানার পাশে দাঁড়িয়ে আছে। পাশেই তরুণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তার শার্টের কলার ধরে, তবে এবার নিজের আওয়াজেই, আর বলছে, সব আমার দোষ, আমি দোষী। হে ভগবান, এই জীবনে এই দিনটা দেখার বাকি ছিল। বিছানার ওপর চিত হয়ে পড়ে রয়েছে আমার হিম হয়ে যাওয়া প্রাণহীন দেহটা। দেওয়ালে বাড়ি খেয়ে মাথাটা থেতলে গেছে একেবারে। চোখ দুটো নিষ্পলক দৃষ্টিতে খোলা, আমার দিকে চেয়ে। অঝরে রক্ত পড়ছে। বিছানার চাদরে কেউ যেন আলতা ঢেলে দিয়েছে।